যেহেতু এটা আমাদের সরকার নয়, জনগণের সরকার নয়, এবং সেখানে সরকারকে পরামর্শ দেবে জনগণের পক্ষে আমরা কেউ নাই। যারা আছে তারা প্রত্যেকে কোম্পানির স্বার্থ কিংবা এই সরকারকে ক্ষমতা রাখার স্বার্থ তাদের কাছে প্রধান। কিন্তু বাংলাদেশে একটা সুস্পষ্ট একটা চীন বিরোধী নীতি, একটা চীন বিরোধী শক্তি এখানে কাজ করে, ঠিক আছে না? আপনি কিছুদিন আগে তো ওই যে আপনি দেখেছেন এসালাম গ্রুপের ওখানে দেখা গেল যে গুলি করে লোক মেরে ফেলা হয়েছে, কারণ যেহেতু এখানে চীন ইনভেস্টমেন্ট আছে। মানে বাংলাদেশ থেকে চীন ইনভেস্টমেন্ট তাড়াবার জন্য খুবই সক্রিয় আছে একটা 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 অংশ। দ্বিতীয়ত কোয়াডে যদি বাংলাদেশ অংশগ্রহণ করে তারা চিন্তা পরিষ্কারই বলছে এটা তাতে তারা সন্তুষ্ট হবে না, কারণ কোয়াডটা একটা মিলিটারি অ্যালায়েন্স। চীনের কিন্তু যুক্তি খুব পরিষ্কার যে এটা একটা মিলিটারি সামরিক অ্যালায়েন্স। তুমি একটা সামরিক অ্যালায়েন্সে যাচ্ছ, যে সামরিক অ্যালায়েন্সের উদ্দেশ্য হচ্ছে আমার বিরুদ্ধে হ্যাঁ, চীনের বিরুদ্ধে একটা একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া পাশ্চাত্যের পক্ষে। অস্ট্রেলিয়া, আমেরিকা যেগুলো ডিক্লাইনিং পাওয়ার, এখন যারা ডিক্লাইন করবে, আমরা এটা এই ক্ষমতাগুলো ডিক্লাইন করছে, এই ক্ষমতাগুলোকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মতো দেশগুলোকে ব্যবহার করা হবে, ঠিক আছে না? ওকে, তো আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চীনের সঙ্গে থাকবেন কি থাকবেন না। কিন্তু প্রথম কথা, কিছু কথা পরিষ্কার, সেটা হচ্ছে কোয়াডে বাংলাদেশ যাওয়াটা হবে মারাত্মক, এটা একটা ক্ষতিকর ব্যাপার যাওয়াটা। এটা তার জন্য কি বলা যাবে, এটা আত্মঘাতী হবে বাংলাদেশ, এবং সেটা বাংলাদেশ জনগণ তো নাও মানতে পারে, এবং এটা আত্মঘাতী হবে। এবং দ্বিতীয়ত চীনের সঙ্গে তা নিঃসন্দেহে বিরোধিতা আপনি করতে হবে, তার যেসবগুলো হিউম্যান রাইটস ভায়োলেশন থেকে আরম্ভ করা যেগুলো আছে, আপনার যে আপত্তির জায়গাটুকু আছে। কিন্তু যদি তার বেল্ট রোড ইনিশিয়েটিভের সঙ্গে আপনি না থাকেন, তার যে নতুন করে যে হিমালয়ান রিকনফিগারেশন, মানে তার যে নতুন যে ইউরেশিয়ান যে জিও স্ট্র্যাটেজিক রিকনফিগারেশন, তার যে চিন্তা, এই চিন্তা যদি আপনি না বুঝেন এবং তার সঙ্গে সমন্বিত থেকে আপনি দিকে বিকশিত করতে না পারেন বা চিন্তা করতে অক্ষম হয়ে থাকেন, তাহলে আপনার কোনো ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। পৃথিবীতে বহু জাতি ধ্বংস হয়ে গেছে, বহু রাষ্ট্র টেকে নাই, উড়ে চলে গেছে, তো বাংলাদেশও টিকবে না, কি করা যাবে? আমরা তো চুল পেয়ে গেছে, আর কয়েকদিন পরে আপনার দেশে জীবিতই থাকবো না, দেখে যাবো না কি হবে। কিন্তু তরুণদেরকে বুঝতে হবে যে যদি বাংলাদেশ তারা রাখতে চায়, তাদেরকে আর অনেক বেশি বুদ্ধিমান হতে হবে, আমাদের চেয়ে বুদ্ধিমান বেশি হবে, আমাদের চেয়ে বেশি তাদের কমিটমেন্ট থাকতে হবে, তাদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। পাশাপাশি আপনি যেটা বলছেন যে চীনের সাথে ওই কোয়াডে যাওয়া ঠিক হবে না, এটা তো চীন পরিষ্কার বলে দিছে যে আমরা মানে হুমকি দিছে চীন যে এখানে গেলে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না, এবং তাদের সব আপনার প্রজেক্ট গুলোর থেকে তারা প্রত্যাহার করে নিবে ফাইন্যান্স। এবং আপনি যেটা বলছেন এস আলম গ্রুপের যে ঘটনাটা করছে, 5 জনকে গুলি করে হত্যা হয়েছে, এখানে তো প্রকাশ্যেই একটা বিষয় চলে আসছে যে এখানে আপনি নিশ্চয়ই জানেন, এটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই, যে ভারতে এখন ভারতের একটা অংশ বা নিরাপত্তা বাহিনী, বা আপনি যদি আরো ক্লিয়ারলি বলেন যে রয়ের একটা ব্রাঞ্চই খুলে বসছে বাংলাদেশে, এবং তারা এটা নিয়ন্ত্রণ করে। আমরা জানি যাদেরকে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিরোধী মতের ব্যক্তিত্ব যারা আছে, সাংবাদিক সুশীল সমাজে, সবাইকেই তারা তুলে নিয়ে যায় এবং চেষ্টা করে যে বর্ডার সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দিতে। আমি এখানে আপনার প্রসঙ্গটাই আমি আনি না কেন, যেন আপনাকে বাসার থেকে তুলে নিয়ে গিয়ে। বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ, যারা কোনো টাকা পয়সা ছাড়াই রয়্যাল এজেন্সি আকারে তারা নিজেরা রোল প্লে করে। বাংলাদেশের টেলিভিশন গুলোকে দেখেন না, আপনার ভারতকে কোটি কোটি টাকা খরচ করে এদের পেছনে কিছু করেন, কিন্তু এরাই কাজটা করে যেহেতু এটা ইডিওলজিক্যাল। এটা পার্টলি তাদের চিন্তার দুর্বলতা, পার্টলি তাদের যে আনুগত্য, যে জায়গাগুলো তাদের বাঙালি বলতে তারা যেটা বুঝে, ইসলামের প্রতি তাদের যে বিদ্বেষ, ইসলাম ধর্মের প্রতি তাদের যে ঘৃণা, তাদের যে হীনমন্যতা, এই সমস্ত গুলোর জন্য দায়ী। ফলে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, চিন্তা করার কোন রকম নাই। আপনি তাদের হাতে মোসাদ কোনো বোমা ধরিয়ে দিলে তা ফুটে দিবে ইসলামের নামে, তাদের হাতে কোনো বোমা ধরিয়ে দিলে তারা ফুটিয়ে দেবে, এটা তারা করবে ইসলামের নামে। ফলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলার জন্য যে শক্তিশালী একটা বুদ্ধিমান একটা মেধা সম্পন্ন মধ্যবিত্ত শ্রেণীর দরকার, সেই শ্রেণীর বিকাশ, যাদেরকে আমরা পাশ্চাত্যে বুর্জোয়া বলি, সেই মধ্যবিত্ত শ্রেণীর কোনো বিকাশ বাংলাদেশে ঘটেনি। ফলে আপনাকে এই জায়গাতে এটাকে সমাধান করতে হবে। যেন আপনারা যারা বিদেশে আছেন, আমি আপনার কথা শুনে দেখছি আপনি খুব কথাটাকে নরম করে বলেন, তো আপনি নরম করে কেন বলেন? না, আমি নরম করে বলি না, আমি নরম করে বলি না। সমস্যাতে যারা বিদেশে আছে ওদের মধ্যে, কারণ তারা যদি আপনি শুনুন, বড় বড় গরম গরম কথাবার্তা বলে কোনো লাভ নেই।
বিদেশে আমাদের যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরা আছে। সলিড কাজগুলো করতে হলে সলিড কাজগুলো গবেষণা করা, জানা, এগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ। ফলে বাংলাদেশে সত্যিকার অর্থে এই বাংলাদেশের গোয়েন্দারা এখানে কি করে, কি করতে চায় না করতে চায় এ সম্পর্কে জানা খুব কঠিন কিছু নয়। এটা খুব একেবারে বিশাল কঠিন ব্যাপারে যে বোঝা যায় না ব্যাপারটা তা না। সাউথ ব্লক সম্পর্কে আমরা জানি, তাদের ওপেন সোর্স ইন্টেলিজেন্স আছে, তাদের বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, পড়লে তারা বাংলাদেশ সম্পর্কে তাদের নীতি কি আমরা বুঝতে পারি, এবং সেই নীতিটা আমরা বলতে পারি পরিষ্কার এই নীতিটা বাংলাদেশের স্বার্থের পক্ষে যায় না। কারণ আমাদের ইন্টারেস্টটা হচ্ছে একটা স্বাধীন দেশ হিসেবে দ্রুত বেগে ইকোনমিক ডেভেলপমেন্ট গুলো করা। তো আমরা যদি দ্রুত বেগে ইকোনমিক ডেভেলপমেন্ট গুলো করতে চাই, তাহলে কি এই বর্তমান সরকারের আপনি করতে পারবেন, যেটা একটা লুটেরা সরকার? না, অবশ্যই পারবো না। তো তাহলে এইখানে আসেন না, তাহলে মূল জায়গাতে আসেন না। আপনি এই জায়গাটা সমাধান করে কি আপনি ওষুধের ভেজাল করাতে পারবেন? আপনি কথা বুঝতে পারছেন? না, বুঝতে পারছি, সেটা কখনোই পারবো না। এই যদি এই লুটপাটের বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, সারাদিনেও শেষ হবে না। আপনি নিশ্চয়ই জানেন, সেটা আমি আমার চ্যানেলেই আমি প্রথম প্রকাশ করছি যে আপনি আমাকে একটা অভিযোগ দিচ্ছেন যে আমি নরম করে কথা বলি, কিন্তু সেটা হচ্ছে আমি প্রথমেই প্রকাশ করছিলাম যে প্রাইম মিনিস্টারের পরিবারের লোকজন যে টাকাগুলি পাচার করছে সুইচ ব্যাংকে, তারপর সেই টাকাগুলি রিকভার করছে আপনার আরব আমিরাত সরকার। সেই টাকার পরিমাণ বাংলাদেশের বাজেট, মানে বাংলাদেশের মতো একটা দেশের 2 বছরের বাজেটের সমপরিমাণ টাকা তারা জব্দ করছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পরিবারের ছেলে মেয়ে, জামাই, বোন বা বাগনা বাগনি সবার মিলে অনেকগুলি বাড়ি তারা দুবাইতে করছে। এক একটা বাড়ির দাম 700,000 কোটি টাকার মতো। তো এই সব কিছুই কিন্তু আমি ওপেন করছি, এবং প্রতি মাসে যে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা নিউ ইয়র্কে পাচার হয় সেটাও আমি তুলে ধরছি। প্রধানমন্ত্রীর ছেলে সজীব জয় তার আপনার অনেকগুলি ব্যবসা প্রতিষ্ঠান নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে রেজিস্টারভুক্ত হয়েছে, এগুলিও বাংলাদেশের অবৈধ টাকার। এবং সেটা আপনার আমেরিকার সরকার, যেটা এই যে আপনার একজন উপদেষ্টা যে বাংলাদেশ সম্পত্তি ঘুরে গেছেন, তিনিও সেটা সরকারকে বলে গেছেন যে তোমার ছেলের অনেক অপকর্ম আমাদের হাতে আছে, এগুলির থেকে যদি রেহাই পেতে চাও তাহলে আমাদের স্কোয়াডে যুক্ত। ওইখানে একটা টেপ ফালাইয়া রাখছে। তো দুর্নীতি নিয়ে যদি আমরা কথা বলি সারা দিনেও আমরা শেষ করতে পারবো না। আপনি দেখেন বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, এবং প্রত্যেকটা মন্ত্রী একটা অপদার্থ। এদেরকে মানে এদের কোনো সাধারণ জ্ঞানই নেই, তারা কখন কি বলে তারা নিজেরাই জানে না। আপনি শিক্ষামন্ত্রী দেখেন, সে সকালে বলে এক কথা, বিকালে এক কথা বলে যে না সবাইকে যদি যখন আমরা টিকা দিব তখন স্কুল কলেজ খুলবো, আবার বলে 5% নিচে যখন সংক্রমণ নেমে যাবে তখন আমরা স্কুল কলেজ খুলবো, আবার বলতেছে শিক্ষক অভিভাবক কারোর থেকে আমাদের চাপ নাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। মানে আপনি আপনি এদেরকে কি বলবেন? আপনি দেখেন পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন উনি বলছেন যে না ইসরায়েলের সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞাটা তুলে নিয়েছি, এবং ইসরায়েলে যদি কেউ যায় তাকে আমরা শাস্তি দিব। আপনি যদি আইনের দিকে তাকান তাহলে আপনি কোন আইনে তাকে শাস্তি দিবেন? কারণ আপনার তো কোনো আইনই নাই এখানে, ইসরায়েল কেউ ভ্রমণ করলে আপনি তাকে শাস্তি দিবেন। আপনার ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে গত 10 বছরে বাংলাদেশের সাথে ইসরায়েলের ব্যবসা হয়েছে 33 কোটি মার্কিন ডলার। আবার ইপিবি রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে যে আমরা গত 5 বছরে ব্যবসা করছি ইসরায়েলের সাথে 5 লক্ষ ডলার। 5 লক্ষ হোক আর 33 কোটি ডলার হোক, আপনি তো ইসরায়েলের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে ফেলছেন। তো এরা পাবলিক প্লেসে আইসা যে কখন কি বলে সেটা আপনি নিজেই জানেন না, তারা তো নিজেরাই জানে না। এবং প্রাইম মিনিস্টার নিজেই এক এক সময় এক বক্তব্য দেন যে আমরা চীনে, আমরা বা সিঙ্গাপুর থেকে অগ্রগামী, অর্থনৈতিক দিক দিয়ে আমরা মালয়েশিয়ার থেকে অগ্রগামী। আজকে উনার ছেলে বলতেছেন যে মানে বাংলাদেশে ভোটারবিহীন যে একটা সংস্কৃতি চালু হয়েছে নির্বাচনে, সেই নির্বাচন জিয়াউর রহমান চালু করছেন। আমরা যদি সেগুলির দিকে তাকাই তাইলে মানে কি বলবো। এবং উনার একজন উপদেষ্টা, সরকারের উপদেষ্টা, কারণ সচিবালয়ের জয় শুধু প্রাইম মিনিস্টারের ছেলে বললে তো হবে না, উনি সরকারের একটা পার্ট অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। উনি বলতেছেন যে আমাদের অর্থনীতি বা আমাদের জিডিপি চলে গেছে চীনের উপরে, চীন থেকে আমরা এগিয়ে। আপনি চিন্তা করেন, সরকার দাবি করে আমাদের জিডিপি হচ্ছে 2227 ডলার, অথচ ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে 1888। বা আমরা যদি এটা আরো দেশের যে অর্থনীতিবিদ যারা আছেন বা আপনাদের মতো বুদ্ধিজীবী যারা আছেন তারা বলতেছেন যে সেটা 1400-এরও নিচে। তো আমাদের মানে এগুলি তো সব বোগাস। আপনি যেটা বললেন যে ডেভেলপ, যেটা ইকোনমি আমরা ডেভেলপ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই লুটপাটগুলি বন্ধ তারা না করছে, এবং এই লুটপাটগুলি তারা বন্ধ কখনোই করতে পারবে না। কারণ হচ্ছে আমার এজাম্পশন এটা,
এই লুটপাটগুলি বন্ধ করতে হইলে আপনাকে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তারা যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নাই, তারা আইন শৃঙ্খলা বাহিনী, যদি আরো স্পেসিফিক বলি, পুলিশ এবং সেনাবাহিনীর ক্ষমতায় তারা, মানে সহায়তা তারা ক্ষমতায় আছে, এবং তাদেরকেই যত সুযোগ সুবিধা, অন্যায় অনিয়ম, লুটপাট করার সুযোগ তারা করে দিচ্ছে। তো এখানে এইগুলি কখনোই বন্ধ হবে না। আর আপনি যেটা বলতেন যে সুশীল সমাজ বা মধ্যবিত্ত শ্রেণী এগিয়ে আসতে হবে, দেখেন যেন ফোরান মোজার সাহেব, আপনার মতো বুদ্ধিজীবী বা আরো যারা আছেন, তারা যদি এই বিষয়গুলি নিয়ে এগিয়ে আসেন, কথা বলে, তাদের মধ্যে একটা জিনিস আমি প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করি। তারা বলেন যে অনেকেই আপনার উদাহরণটা দেন, যে দেখেন ফোরাত মোজার সাহেব যখন কথাগুলি তুলছিলেন, বলার চেষ্টা করছিলেন, ওনাকে কিন্তু গাইড করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানে অনলাইনে যারা আপনাদের মতো যোদ্ধা আছেন বা যারা অনলাইনে সক্রিয় আছেন, তারা, তাদের কারণেই কিন্তু সরকার ওনাকে শেষ পর্যন্ত গুম করতে পারে নাই। এখন আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমরা তো এটা করতে পারি না। আসলে আপনি দেখেন যারা দেশপ্রেম যাদের মধ্যে আছে বা যারা দেশ নিয়ে কাজ করতে চায়, তারা কিন্তু এখন বইয়ে নীরব হয়ে গেছে, প্রত্যেকের মুখে কিন্তু তালা দিয়ে তারা নিজেরাই বসে রয়েছে। আর সংবাদপত্রের বিষয়ে যেটা আপনি বলছেন, সংবাদপত্রের দুইটা পার্ট হয়ে গেছে। এই সরকার আপনি দেখেন ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেক জায়গায় বিভক্তি সৃষ্টি করে রাখছে। সংবাদপত্রের একটা বড় অংশ যারা মূল স্ট্রিম দাবি করে বা চেতনা, আমাদের দেশে তো নতুন একটা প্রভাব সৃষ্টি হয়েছে গত 10-12 বছরে, যে আমি চেতনার পক্ষে, আমি চেতনার পক্ষে, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। আপনি বাংলাদেশে এখন 1% মানুষও আপনি দেখাইতে পারবেন না যে বাংলাদেশের বিপক্ষে, কিন্তু তারা এটাকে একটা ডিবেট সৃষ্টি করছে যে আমি বাংলাদেশের পক্ষে, হে বাংলাদেশের বিপক্ষে। মিডিয়াতেও সেটা হয়েছে। মিডিয়ার একটা বড় অংশ সরকারের উচ্ছিষ্টভোগী, তারা প্রতি মাসেই তারা সরকারের কাছ থেকে নগদ পায়। আপনি দেখেন যে কয়েকদিন পর পরই প্রাইম মিনিস্টার উনার ইয়ের থেকে, আমার ত্রাণ তহবিল থেকে বা সহায়তা তহবিল থেকে 50 কোটি, 20 কোটি, 70 কোটি, 100 কোটি টাকা দিয়ে দেন তাদেরকে, তাদের কল্যাণে। এই টাকাটা কার? এই টাকাটা তো জনগণের। এই টাকাটা কেন তাদেরকে দিবেন? এই টাকাটা তাদেরকে দেওয়াই হচ্ছে যে আমি অবৈধভাবে ক্ষমতায় আছি, আমাকে ডিস্টার্ব করো না, আমার গুণগান গাও, আর যেটা উন্নয়ন, আমার উন্নয়ন করো। দেখেন আপনি যদি তাকান গত 12 বছরে বাংলাদেশের দিকে, বাংলাদেশে আসলে কোনো, আমি বলবো যে কোনো উন্নয়নই হয় না। এক পদ্মা সেতুর উন্নয়ন দিয়ে আপনি বাংলাদেশের 64টা জেলা বা 425টা উপজেলাকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। এক ফোঁটা বৃষ্টি হইলে ঢাকা শহরে বন্যা হয়ে যায়। গত 12 বছরে সরকারের উন্নয়ন বলতে কি দৃশ্যমান দেখা, এটাই একটা মেট্রো রেল আর পদ্মা সেতু, এর বাইরে কোনো কিছু নাই। আপনি যদি তাকান, গতদিন আমি দেখছি আপনার নেত্রকোনায় একটা ব্রিজের উপর সাঁকো দেওয়া হয়েছে। ওই ব্রিজটা 5 বছর আগে নির্মিত হয়েছে, কিন্তু এটার দুই পাশ এখনো মাটি দিয়ে ভরাট হয় নাই, এটার উপর সাঁকো দিয়ে মানুষ পারাপার করতেছে। তো এটাকে তো আমরা উন্নয়ন বলতে পারবো না। কিন্তু সবকিছুর পরে আপনি যেটা বলছেন, এটা তো আমি আপনার সাথে অবশ্যই একমত, জনগণকে আসতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যদি আপনি দেখেন, বিশেষ করে জনগণ যাদের উপর ভরসা করে আছে, তাদের ভূমিকাও কিন্তু রহস্যজনক। বর্তমান সরকার ক্ষমতায় থাকুক, জনগণের ম্যান্ডেট নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। এই দুই জিনিস যদি আপনি করতে পারেন, আপনি ক্ষমতায় থাকেন। এখানে তো আপনার সাথে আমাদের পার্সোনাল কোনো জেলাসি নেই। প্রথমত মনে করেন যে কোনো দেশের পরিবর্তন গুলো, বড় পরিবর্তন, বিশেষ করে আমাদের মতো দেশ যেগুলো কলোনিয়াল দেশ অন্তর্ভুক্ত ছিল, পরিবর্তনগুলো এসছে বাইরে যারা থাকে, এই দেশের বাইরে যারা থাকে, তাদের মোবিলাইজেশন, তাদের অ্যাক্টিভিটির উপরে অনেক বেশি নির্ভর করে, কারণ তারা তুলনামূলকভাবে স্বাধীন। সেটা নিয়ে ভিয়েতনামের যুদ্ধ বলেন, যে কোনো যুদ্ধ, অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের কথা বলেন, যারা এই এনলাইটেন দেশগুলোতে, তথাকথিত আধুনিক যে রাষ্ট্রগুলোকে বলছি, যেসব দেশগুলোতে একটা বিপ্লব হয়ে গেছে। আপনি ভোট না, কিন্তু আপনি একটু একটা কথা বলছেন, ভোটের কথা বলছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলুন কি আপনাদের ওখানে ক্রমওয়েল বিপ্লব যেটা হয়েছে, কেমন, যেটাকে আমরা বলি যে ডেমোক্রেটিক রেভলিউশন, এটা কিন্তু ভোটের মাধ্যমে হয় নাই। ফরাসি বিপ্লব ভোটের মাধ্যমে হয় নাই, এটা সশস্ত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। তো এখন দেখেন, আমি যদি আপনাকেও একটা মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি আকারে যদি গণ্য করি, তাহলে দেখুন আপনার চিন্তাটা কিন্তু এখনো ভোট কেন্দ্রিক, কিন্তু আপনি আসেন কিন্তু ইংল্যান্ডে। আমি কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি ভোট কেন্দ্রিক চিন্তা করেন, আবার যদি হিস্ট্রি, আমাকে আপনি হিস্ট্রির একটা লেসন নিতে বলছেন, আমি তো হিস্ট্রি নিতে দাঁড়িয়ে আছি। হিস্ট্রি লেসন হচ্ছে যে মার্কিন রেভলিউশন বলি কি ফরাসি বিপ্লব বলি, এটা সশস্ত্র কায়দা হয়েছে। 1971 সালে যে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি, এটা কিন্তু ভোট দিয়ে করি না, ভোট দিয়েছি আমরা,
কিন্তু ভোটে কাজ হয়নি, আমাদেরকে সশস্ত্র পথে যেতে হয়েছে। ফলে যতক্ষণ পর্যন্ত না আমরা আপনাদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণী যারা আছেন বিদেশে, আমাদের চেয়ে প্রিভিলেজ জায়গায় আছেন, কথা বলতে পারেন পরিষ্কার ভাবে। আপনারা যদি পরিষ্কারভাবে কথা না বলতে পারেন, আপনি কি আশা করেন বাংলাদেশের পরিবর্তন হবে? আপনি সবচেয়ে একটা মেধাবী একটা মানুষ আমার সঙ্গে কথা বলছেন, আমি এইটা প্রথম আমার না, আমাকে এটা বলবো না, আমি খুবই ক্ষুদ্র ঠিক জ্ঞানী আছে, একজন মানুষ। আপনি রিপ্রেজেন্ট করেন তাদেরকে। আমরা তো সেই ক্লাস, আমি প্রিভিলেজ ক্লাসের মধ্যে পড়ি, আমি তো আমাকে বাদ দেবো না, আমি আমার প্রিভিলেজ ক্লাসের মধ্যে পড়ি। ফলে আমার বিবেকে যেটা বলে সেটা আমি খোলা মনে বলবো। আমাদের কেউ জিজ্ঞেস হয় বাংলাদেশের পরিবর্তন কিভাবে হবে, আমি যে না, ভোটের মাধ্যমে এটা হবে না। কারণ যে কোনো রাষ্ট্রকে কনস্টিটিউট করা, গঠন করার কাজটা, এটা একটা কঠিন আত্মত্যাগের ব্যাপার। সেখানে বহু লোক শহীদ হয়, বহু লোক প্রাণ দিতে হয়। এটা একটা জাতি গঠে উঠে এর মধ্য দিয়ে। ৭১ আমাদেরকে জাতি গঠে উঠেছে এর দ্বারা। কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে তো দীর্ঘ সময় তাদেরকে গৃহযুদ্ধ করতে হয়েছে। আপনি এগুলো হিস্ট্রিগুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে উপমহাদেশের হিস্ট্রিতে আমরা যেখানে ঢুকে পড়েছি, এই হিস্ট্রিটা আগামী দিনে ব্লাডি হবে, আপনি চান বা না চান। আমি একটা অতি ক্ষুদ্র মানুষ, আমার বুদ্ধি দ্বারা বুঝি এটা একটা রক্তাক্ত অধ্যায়ের ভেতর দিয়ে যাবে, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের সীমান্তের মধ্যে থাকবে এটা আমি মনে করি না। পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে যদি তাকান, ভারতের রাজনীতির দিকে যদি তাকান, উত্তর পূর্ব ভারতের রাজনীতির দিকে তাকান, এবং চীনের উত্থানের দিকে যদি আপনি তাকান, আপনি এটা খুব দ্রুত বেগে ম্যাচিউর হয়ে যাচ্ছে। ফলে আমরা তৈরি কিনা, আমরা যারা বুঝি বা পড়াশোনা করতে পারি, কিছুটা খোঁজ খবর রাখতে পারি, কিছুটা বিশ্লেষণ করতে পারি, আমরা আগামী দিনটা দেখতে পাচ্ছি কিনা, এটা খুব ম্যাটার করে বাংলাদেশের জন্য। ঠিক আছে না? সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, আমরা প্রসঙ্গে থাকি তাহলে, কোভিড-19 একটা খুবই শিক্ষণীয় ব্যাপার। কোভিড-19 সাংঘাতিক শিক্ষণীয় ব্যাপার। এই কোভিড-19 আমরা আরেকটা আন্তর্জাতিক পরিস্থিতি দেখছি, বাস্তবতা, যেটা একদম নতুন, যেটা এর আগে ছিল না। সেটা হলো এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা তাদের একটা ক্ষমতা পাল্টা রাষ্ট্রগুলোর পাশাপাশি তারা তৈরি করছে, এবং সেটা তারা প্রয়োগ করছে মূলত WHO এর মধ্য দিয়ে। ঠিক আছে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে তাদের প্রভাব, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা বিল গেটস থেকে আরম্ভ করা বিভিন্ন কোম্পানিগুলো, তাদের স্বার্থেই তারা এই কাজগুলো তারা করছে। এমন কোন টেকনিক্যাল রিসার্চ নাই এখন টেকনোলজিক্যাল ক্ষেত্রে যেখানে কোম্পানিগুলো ইনভলভ নাই, এবং তারা বিশ্বাস করে প্রত্যেকটা এই কোম্পানিগুলো, বিল গেটস থেকে আরম্ভ করে আপনি যতগুলো বড় বড় কোম্পানির কথা ধরেন, বেশিরভাগ ব্যাংক যারা নিয়ন্ত্রণ করে, টাকা যারা নিয়ন্ত্রণ করে, তারা বিশ্বাস করে যে তারা তাদের দেশে বসে টেকনোলজিক্যালি তারা সারা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। আপনি কথাটা খেয়াল করবেন। জি, এবং তারা সাকসেসফুল হয়ে গেছে এই 5G-র মাধ্যমে সারা ওয়ার্ল্ডে। না, সেটা আমরা পরে প্রসঙ্গ, সেটা আমরা পরে কথা বলবো। জি, আপনি জেনারেল কথাটা আমরা আগে আসি, যে তারা মনে করে যে তারা করতে পারবে, তারা নিয়ন্ত্রণ করতে পারবে একটা, এবং এটার মডেল যে গ্লোব আকারে হাজির, সেটা হচ্ছে চীন। চীন দেখিয়েছে কি করে নিয়ন্ত্রণ করে একটা সমাজকে নিয়ন্ত্রণ করে শাসন করা সম্ভব। তারা চীন ইজ এ ভেরি গুড মডেল ফর দ্য ওয়েস্ট, পশ্চিমাদের জন্য। খেয়াল করেন, কিন্তু পশ্চিমা চীনের মধ্যে যেমন একদিকে আপনার বিরোধিতা আছে, একই সঙ্গে তাদের সঙ্গে মিত্রও আছে। আমেরিকান এই ভ্যাকসিনের ইনভেস্টমেন্টের বড় একটা টাকা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনে ইনভেস্টেড হয়েছে। ফলে আমরা তৃতীয় বিশ্বের তা আছে না, ছাগলের 3 নম্বর বাচ্চা খাই লাফায়, আমাদের হচ্ছে এই অবস্থা, যেহেতু আমরা রিয়েলিটি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। ফলে এই জায়গাতে যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে হবে যে রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থাটা দুর্বল। এটা যে উদ্দেশ্যে 1940 সালের দিকে, দশকের দিকে তৈরি হয়েছিল, সেই উদ্দেশ্যটা এখন ব্যর্থ হয়েছে এবং ক্ষয়ে গিয়েছে। এবং সারা বিশ্বের লড়াইটা এখন জনগণ বনাম বহুজাতিক কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে। আমি আবার বলি, আপনার দর্শকরা যেন ভালো করে বুঝতে পারে আমাকে, এটা জনগণ বনাম বহুজাতিক কোম্পানি, এই লড়াইতে পরিণত হয়েছে। জনগণ বনাম রাষ্ট্র না, জনগণ বনাম বহুজাতিক কোম্পানি। এর ভিত্তিতে জনগণের সঙ্গে অ্যালায়েন্সটা, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের অ্যালায়েন্স, বাংলাদেশের জনগণের সঙ্গে মায়ানমারের জনগণের অ্যালায়েন্সটা গড়ে উঠবে। কিন্তু এই অ্যালায়েন্স যেন গড়ে উঠতে না পারে, তার জন্য হিন্দুত্ববাদ, নানান রকম জাতিবাদ, নানান রকম ইসলামপন্থা, নানান রকম বৌদ্ধ জাতিবাদ, এগুলা গড়ে উঠবে। এটা করার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জনগণকে বিভক্ত রাখা, উপমহাদেশের জনগণকে বিভক্ত রাখা, যেন তারা ইউনাইটেডলি এইসব কোম্পানিগুলোর বিরুদ্ধে তারা লড়াই করতে না পারে। তাহলে আমাদের ফান্ডামেন্টাল
ফান্ডামেন্টাল প্রবলেমটা হচ্ছে গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেম, এই যার অধীনে রাষ্ট্রগুলো যার অধীনস্থ হয়ে গেছে। আগে রাষ্ট্রগুলোর মধ্য দিয়ে গ্লোবাল ক্যাপিটাল সারা দুনিয়াতে আধিপত্য বিস্তার করেছে, এখন রাষ্ট্র তার কাছে বাধা, রাষ্ট্রটাকে সে টিকিয়ে রাখবে যাতে র্যাব থাকতে পারে, বিচার ব্যবস্থা থাকতে পারে, আপনাকে দমন করতে পারে। কেমন এটা সে করবে, আপনার রাষ্ট্র দিয়ে আপনাকে এগুলো করবে। রাষ্ট্রকে তার দরকার, সে ফেলে দেবে না, কিন্তু রাষ্ট্রকে ব্যবহার করবে একটা সিকিউরিটি স্টেট হিসেবে। আপনাকে বলবে তোমার নিরাপত্তা দিচ্ছি, কিন্তু আসলে কিন্তু আপনার নিরাপত্তা হরণ করার জন্য, আপনাকে নিয়ন্ত্রণ করবার জন্য তারা এটা করবে। আর বাংলাদেশের ক্ষেত্রে, এই কথা বলে শেষ করি আমি, বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি কাঁটা তারের বেড়ার অধীনে আছেন, ভুলে যাবেন না। কাঁটা তারের বেড়া কিন্তু চতুর্দিকে আপনার একদিকে সমুদ্র, আপনি যাবার কোনো উপায় নেই। আপনি এখানে সস্তা শ্রম সাপ্লাই করবেন, এটা আপনার নিয়তি হয়ে গেছে। আপনি সস্তা শ্রম আপনার দেশের ভেতরে বিক্রি করবেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোর কাছে, আর অথবা বিদেশে পাঠাবেন সস্তা শ্রমগুলা। এবং বিদেশে আপনি এখন আর যেতে পারবেন না যদি না আপনি ওদের দেওয়া ভ্যাকসিন আপনার মধ্যে না থাকে। আমার সেই ভ্যাকসিন অনেকে বলছে এটা কতটুকু টেকনিক্যালি ফিজিবল আমি এখনো যথেষ্ট গবেষণা করে দেখিনি, কিন্তু আমি এটা একবার ফেলেও দিচ্ছি না ওটা। সেটা হলো এই ভ্যাকসিন এট দ্য সেম টাইম তাদের টেকনোলজিক্যাল কন্ট্রোলের অংশ। কারণ আপনি আপনার ইনফরমেশন কি, আপনি কি করতে পারেন, কি ব্যাপার, সবই কিন্তু এই ভ্যাকসিনের সঙ্গে। এটা আমিও দেখছি। আচ্ছা, এটা এই ফলে এখন খেয়াল করবেন যে কোম্পানিগুলো ম্যাসিভ ক্যাম্পেইন করতেছে যে ভ্যাকসিন সম্পর্কে অনেক ভুল তথ্য আছে, জনগণ এই জন্য গ্রহণ করছে না, ঠিক আছে না। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভ্যাকসিন নিয়ন্ত্রণের একটা হাতিয়ার। ভ্যাকসিন হচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো সারা দুনিয়ার জনগণকে টেকনোলজিক্যালি নিয়ন্ত্রণ করবার হাতিয়ার। আর যে জনগণ যদি তেড়িবেড়ি করে, তাহলে ওদের কাছে বোমা আছে, নাগাসাকিতে বোমা ফেলতে ওরা মোটর দ্বিধা করে না, ওদের একবারে হাত কাঁপে না। লক্ষ লক্ষ লোকের মধ্যপ্রাচ্যে তারা মেরে ফেলছে, রিফিউজি বানিয়ে ফেলছে, তাদের দয়াময় কিছু নেই। আপনি ভাববেন না দেখো দয়া করে আপনাকে মাফ করে দেবে। ফলে আমি বাংলাদেশের জনগণকে করজোড়ে একটা কথাই বলবো যে বাবারা জেগে ওঠেন যদি বেঁচে থাকতে চান। যদি আপনারা বেঁচে থাকতে চান, অন্য কথা আপনার কি করতে পারেন বলতে পারবো না, যদি বেঁচে থাকতে চান শুধুমাত্র জেগে ওঠেন। আর বাংলাদেশে যারা ধনী শ্রেণী আছে নিজেদেরকে প্রিভিলেজ মনে করে, তাদেরকে বলি আপনাদের কিন্তু কোনো রক্ষা নেই। ভাববেন না যে আপনার খুব গ্রহণযোগ্য, কারণ আপনাদের গায়ের চামড়া কালো এবং আপনাদের অনেকের নাম মুসলমান, ইসলামী নাম আছে আপনাদের সঙ্গে। ফলে আপনারা এমনিতে কন্ডেমড। ফলে আপনারা যদি কিছু দাঁড়াতে চান, প্রথম কাজ হচ্ছে দেশকে ঠিক করা। দেশকে ঠিক করা মানে হচ্ছে দেশকে নতুন করে গড়া, এবং নতুন করে গড়তে হলে আমাদেরকে নতুন অনেক কিছু করতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এটা ভোটের দ্বারা হবে না, এই কথা বলে লাভ নাই। এটা তো এর আগে চেষ্টা করেছে, জনগণ তো বিশ্বাস করেছিল ভোটের দ্বারা। তারা যখন ভোটের দিয়ে করেছিলেন আপনি, তখন ভোটে কাজ হয় নাই, তখন আপনি তত্ত্বাবধায়ক সরকার বানাচ্ছিলেন, তবুও জনগণ রাজি ছিল। এটাও তো ক্ষতিকর ছিল, রাষ্ট্র তো থাকে না তত্ত্বাবধায়ক থাকার কারণে। আপনি নির্বাচন কমিশন আছেন, তত্ত্বাবধায়ক সরকার লাগবে এই জন্য, এটাও বাংলাদেশের জনগণ রাজি ছিল, এটাকেও আপনি ধ্বংস করে দিলেন। তা আপনি এখনো বলতেছেন ভোট হবে, ভোটের দ্বারা পারবেন, এটা সম্ভব না, এটা হবে না। ফলে এই ইলুশন, হ্যাঁ এই ইলুশন মাথা থেকে সিস্টেম চেঞ্জ করতে হবে, সিস্টেমের বিরুদ্ধে সবাইকে। আরে ভোটের কথা আপনি কইছেন, আমি কই নাই। না আমি বলছি, আমি বলছি ভোটের কথা, কিন্তু সিস্টেম চেঞ্জ করে আপনাকে ভোটে আনতে হবে। সেটা পরে, সেটা পরে, আগে আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। যারা আপনার প্রতিবন্ধকতা আপনার সমাজের, আপনাকে পরিবর্তনের প্রতিবন্ধক যারা, তাদের সঙ্গে লড়াইটা তো আপনি ফেলে দিতে পারবেন না। এই লড়াই তো বাস্তব, ওরা তো লড়তেছে আপনার বিরুদ্ধে, ফলে আপনি তাদেরকে বাদ দিয়ে তো কিছু করতে পারছেন না, করতে পারবো না। সেই জন্য বলছি আমাদেরকে যেটা বলার দরকার নেই সেটা আমাদের বলার প্রয়োজন নেই। আমাদেরকে ভাবতে হবে যে কি করে বদলাবো, আমরা বদলাবার পথগুলো কি, তার কৌশলগুলো কি, তার নীতিগুলো কি হবে, কি করে আমরা কাছাকাছি আসবো। এই যে আপনার বিভিন্ন রকম ডান বাম ভাগে ভাগ হয়ে আছি আমরা, ঠিক আছে না, এটা আমরা কাছাকাছি কি করে আসবো, আমাদের কমন ইন্টারেস্ট গুলো কি, সেই কমন ইন্টারেস্টের জায়গায় একটা গণঐক্যের জায়গা তৈরি করতে হবে, একটা গণশক্তির জায়গা তৈরি করতে হবে। তারপরে আমরা হয়তো সামনে এগোতে পারবো। হয়তোবা কোভিড-19 আমাদেরকে সেই অভিজ্ঞতা দেবে, হয়তোবা কোভিড-19 এই দুর্দশা আমাদেরকে ভাবতে বাধ্য করবে যে এইটা বাঁচবার উপায়টা হচ্ছে একটা রাজনৈতিক সমাধান, এটা শুধুমাত্র একটা ওষুধ পাওয়া বা ভ্যাকসিন দেওয়ার ব্যাপার নয়। গত 12 বছর থেকে যে বিষয়গুলি আমরা দেখে আসতেছি সেটা হচ্ছে যে নামে বেনামে যে টাকা পাচার করা হচ্ছে বিদেশে, এবং সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন
আসলে কার্যত কোনো ভূমিকাই রাখতেছে না। তারা বলতেছে যে এগুলি তারা ইনভেস্টিগেশন করছে, তারা আসলে কিছু পায় নাই। আমরা দেখলাম আবার উচ্চ আদালত 43 জনের একটা একটা লিস্ট চাইছে, যেটা পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে তার কাছে একটা লিস্ট আছে 43 জনের। সেই 43 জনের লিস্ট উচ্চ আদালত চাইছিল, কিন্তু আবার পরক্ষণে সরকার বলছে যে না, এগুলি দেওয়া যাবে না, এগুলি প্রচার করা যাবে না। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মানি লন্ডারিংটা এত সহজে বাংলাদেশ থেকে কিভাবে হচ্ছে, না, এত সেটা সহজে কিভাবে তারা এটা করতেছে? এটা ধরুন জেনারেলি পাবলিক অথরিটির অভাব একটা, এবং একটা শব্দ হয়তো আপনি শুনেছেন, এটাকে বলে মাফিয়া তন্ত্র, বলে মাফিয়া স্টেট। মাফিয়া স্টেটের নেচারটা হচ্ছে এই, যে সারা দুনিয়াতে যখন ইকোনমিক ক্রাইসিস চলে, মানে প্রথাগতভাবে বড় বড় কোম্পানিগুলো বা ব্যবসায়ীরা মুনাফা কামাতে পারে না, তখন মাফিয়া গ্রুপ যারা ইল্লিগাল অপারেশন করে, তারা তখন ইল্লিগাল ব্যবসাতে তারা জড়িয়ে পড়ে। তো বাংলাদেশও, এবং তারা যায় সেসব দেশগুলোতে, যেসব দেশগুলোতে ইল্লিগাল কাজ করা সহজ, এবং সেক্ষেত্রে তারা প্রশাসন বলুন, এই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলুন, যাদেরকে তারা টাকা দ্বারা তারা খুব সহজে তারা কিনতে পারে। তো এই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে গত এই অন্তত একটা দশক ব্যাপী একটা শক্তিশালী কয়েকটা মাফিয়া গ্রুপ গড়িয়ে হয়েছে। তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের আধিপত্যের জন্য এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে তাদের আধিপত্যের জন্য। ফলে আপনি যেগুলো দেখছেন যে এই রাষ্ট্র পারছে না করতে, তো তারা তো এই বাংলাদেশে আসছে, সেই রাষ্ট্রে, যে রাষ্ট্রের পক্ষে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। ফলে আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এটাই শুধুমাত্র আমি বলতে পারি যে আগামী দিনে বাংলাদেশের এই লড়াইটা মূলত জনগণের সঙ্গে, যখন আমরা বলি যে এই বহুজাতিক কোম্পানি বা ব্যবসায়ী মুনাফাকারী প্রতিষ্ঠান যারা বলি, এরা একই সঙ্গে এই লোকগুলোই যারা মূলত বাংলাদেশ থেকে সম্পদ লুণ্ঠন করছে, শুধু টাকার ব্যাপারে নয়, বিভিন্ন ক্ষেত্রে তারা সম্পদ লুণ্ঠনের কাজে তারা জড়িত। টাকা রূপে হোক, অন্য রূপে হোক, টাকাতে সহজ, কারণ আজকে টাকা তো অ্যাকাউন্টস এর ব্যাপার। আপনি ব্যাংকে আপনি একটা হিসাব রাখেন, সংখ্যা, ওটা একটা জাস্ট ইলেকট্রনিক্যালি সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে 8টা ব্যাংকের মধ্যে, এই তো ব্যাপার। ফলে ডিজিটালি এখন টাকা ট্রান্সফার করা, টাকা চুরি করা, আগে তো আপনি ব্যাগে করে নিতে হতো, এখন ব্যাগে করে নিতে হয় না, ঠিক আছে? ফলে এটা ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি হয়েছে টাকা পাচার করবার, এগুলো আগের চেয়ে অনেক শক্তিশালী। একটা বাংলাদেশের মতো একটা দেশের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। আর দ্বিতীয়ত, বাংলাদেশ যদি কালকে একটা বিপ্লবী সরকারের প্রতিষ্ঠিত হয়, তার জন্য এটা একটা বিরাট ধরনের চ্যালেঞ্জ হবে। মানে তারা স্ট্যাবিলিটির কাজও দাঁড়াবে, মূলত কি করে এটাকে তারা মোকাবেলা করবে, তাদের স্ট্যাবিলিটির সঙ্গে যুক্ত।